অনুর বিয়ে হয়েছে ৪৮ দিন হল। এই ৪৮ দিনের ৪০ দিনই অনু বাবার বাড়িতে ছিল। অনুর বাবা মুদি দোকান করে গ্রামে। অনুর আর কোনো ভাই বোন নেই। অনুর বয়স মাত্র ১৭ বছর। এসএসসি পাশ করতে না করতেই অনুর বিয়ে দিয়ে দিয়েছে ওর পরিবার। টানাটানির সংসারে মেয়ের জন্য এত ভালো পাত্র পাবে সালমান সাহেব, অনুর বাবা ভাবতেই পারেননি। তাই আর দেরি না করে মেয়েকে বিয়ে দিয়ে দিল ন। অনুর বিয়ে হয়েছে ঢাকার বড় শিল্পপতি আনোয়ার হাসানের একমাত্র ছেলে আদিত্য হাসানের সাথে। আদির বয়স ২৮। আদিত্যর আগে এক বিয়ে হয়েছে। আদিত্য দেখতে খুবই সুদর্শন এক যুবক। ভদ্রতা, নম্রতা, চরিত্র সব দিক দিয়ে আদিত্য পারফেক্ট। তবে খুবই গম্ভীর স্বভাবের মানুষ সে। প্রয়োজন ছাড়া কারো সাথে বলতে পছন্দ করে না আদি। আদিত্যের একটা বোন আছে, আনহা। বেশ মিশুক মেয়েটা। সে হোস্টেলে থাকে পড়ালেখার জন্য। আদির বাবা মা দুজন লন্ডন থাকে। আদিত্যের দেশে থাকতেই ভালো লাগে, তাই দেশের ব্যবসা আদিত্যই দেখে। আদিত্যদের এত বড় বসায় কেউ নেই বলে অনু ওখানে যেতে চায় না। তবে আজ অনুকে নিতে আদিত্য এসেছে। আদি বসে আছে অনুদের ড্রয়িং রুমে। অনু, আমি যাব না মা, ওখানে আমার একা একা ভালো লাগে না। আয়েশা বেগমও, না মা, তুই এমনিতেও বিয়ের পর থেকে ও বাড়িতে তেমন যাসনি। আর বিয়ের পর মেয়ের আসল বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি। অনুর মা। অনু, কিন্তু মা। সালমান সাহেব, কোনো কিন্তু না। ছেলেটা কতক্ষণ থেকে বসে আছে। আজ থাকতে বলেছি, তার নাকি কি কাজ আছে, তাই থাকতে পারবে না। অনু, তুমি এখন বড় হয়েছ, এভাবে বাচ্চামো করা তোমাকে মানায় না। অনু আর কোনো কথা বলল না। রেডি হয়ে আসলো। অনু, মা আমি যাচ্ছি, অনেক জ্বালিয়েছি তোমাদের, পারলে ক্ষমা করে দিও। আর আসব না তোমাদের কষ্ট দিতে। কেঁদে কেঁদে। আয়েশা বেগমও, এমন কেন বলছিস মা? তুই যাতে ভালো থাকিস তাই এত বড় ঘরে বিয়ে দিল মতকে। তুই এভাবে কাঁদলে ভালো লাগে বল? অনু, আমি সব বুঝি। যাচ্ছি। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। অনু গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে আর কেঁদেই চলেছে। আদিত্য ড্রাইভ করছে। আদিত্য, এভাবে কাঁদছ কেন? আমরা কিছু দিন পর আবার এখানে আসব। অনু চুপ, কিচ্ছু বলছে না। আদিত্য, আচ্ছা, আইসক্রিম খাবে? অনু লাফিয়ে উঠে বলল, আইসক্রিম? আদিত্য, হুম। অনু, খাব। কিছুক্ষণের মধ্যেই ওরা আদিত্যদের বাসায় এসে পৌঁছাল। বিশাল একটা গেট দুজন দারোয়ান খুলে দিল। আদিত্য গাড়ি নিয়ে ঢুকল। আদি, আমি গাড়িটা গ্যারেজে রেখে আসি, তুমি ভেতরে যাও। অনু, আচ্ছা। বাসার ভেতর থেকে টুনি এসে বলল, বৌমনি আপনি আইছেন? এটা আমার হাতে দেন। চলেন আপনেরে ভেতরে নিয়া যাই। প্রায় ১ মাস আগে অনু এই বসায় এসেছিল, তাও দুদিনের জন্য। কেমন সব নতুন নতুন লাগছে ওর। অনু আদির রুমে বসে আছে। আদিত্য, তুমি ফ্রেশ হয়ে নাও আর কিছু খেয়ে রেস্ট নাও। আমার অফিসের কাজ আছে, আমি স্টাডি রুমে আছি। কিছু লাগলে টুনিকে ডেকে নিও। অনু ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে নিল। খাটের উপর শুয়ে কখন যে ঘুমিয়ে গেল অনু। ঘুম থেকে উঠে দেখল আদি স্টাডি রুমে নেই। সন্ধ্যা হয়ে গেছে। অনু নিচে নামল। পাখি, আরে বৌমনি আপনি? কিছু লাগব? অনু, না, এমনিতেই সারাক্ষণ রুমের ভেতর আর ভালো লাগে না। অনু কিছুক্ষণ হাঁটাহাঁটি করল, তারপর উপরে চলে গেল। রাত প্রায় ১১টা। বাসার কাজের লোকগুলো ঘুমিয়ে গেছে। অনুর কেমন যেন ভয় করছে। অনু রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজায় কেউ নক করল। অনু দরজা খুলে দেখল আদিত্য এসেছে। আদিত্য, আরে তুমি ঘুমাওনি? অনু, না। আদিত্য, খেয়েছ? অনু, না।
আদিত্য আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি টুনিকে বলো টেবিলে খাবার দিতে। অনু ওরা তো সবাই ঘুমিয়ে গেছে, আমি খাবার নিচ্ছি। ওদের জাগানোর দরকার পড়বে না। সারাদিন পরিশ্রম করেছে, একটু ঘুমাক। আদিত্য নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদি ও অনু খাওয়া শেষ করে রুমে আসলো। আদি অনুর দিকে তাকিয়ে আছে। অনু মাথা আঁচড়াচ্ছে। ওর চুলগুলো একেবারে হাঁটু পর্যন্ত এসে পড়েছে। গায়ের রং ফর্সা, ঠোঁটগুলো হালকা গোলাপি। ঠোঁটের উপর একটা তিল আছে। কালো একটা শাড়ি পরেছে অনু। সব মিলে খুব মায়াবী লাগছে অনুকে। আদি খুব সুন্দর লাগছে তোমাকে। অনু লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। অনু এসে শুয়ে পড়ল। আদিত্য ল্যাপটপে কাজ করছে। কিছুক্ষণ পর আদিত্য শুয়ে পড়ল। অনু হঠাৎ একটা শব্দ শুনতে পেল। অনু ভাবল হয়তো আদিত্য হবে। অনু ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর আবার একই শব্দ শুনতে পায় অনু। চোখ মেলে অনু দেখল আদি ঘুমিয়ে আছে। তাহলে বারান্দা থেকে কিসের শব্দ আসছে ভাবছে অনু। উঠে গিয়ে দেখব একবার। না হয়তো বাতাসে প্রবলতায় চেয়ার নড়ে উঠেছে। এখানে দেখার কি আছে, মনে মনে বলল অনু। অনেকক্ষণ ধরে শব্দ হল। অনু বাতাস মনে করে ঘুমিয়ে গেল। সকালে উঠে অনু দেখল আদিত্য পাশে নেই। সে ফ্রেশ হয়ে নিচে নামল। অনু পাখি পাখি জি বৌমণি। অনু তোমাদের ভাইয়া কোথায়? পাখি ভাইজান তো সকালেই অফিসে চলে গেছে। অনু নাস্তা করে গেছে। পাখি জি বৌমণি। অনু আমাকে জাগাওনি কেন তোমরা? বেলা 11টা বেজে গেছে। পাখি ভাইজান আমাগরে কই গেছে আপনারে জাগাইতে না, আর কইছে আপনি উঠলে আপনার যা লাগে করে দিতাম। অনু আচ্ছা। অনু নাস্তা করে নিল। অনু খুবই ধার্মিক একটা মেয়ে। সব সময় নামাজ কালাম পড়ে আর পর্দাশীল সে। এই জন্যই আদির বাবা অনুকে ছেলের বউ করে আনলেন। অনু বসে বসে মাওলানা তারেক জামিল সাহেবের মহিলাদের বয়ান বইটা পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখে দুপুর 1টা বেজে গেছে। অনু অজু করে নামাজ আদায় করে নিল। টুনি অনুর রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বৌমণি আইতাম? অনু উদ্দেশ্যে বলল টুনি। অনু সালাম ফিরিয়ে বলল আসো। টুনি বৌমণি ভাইজান কইছে আজকে ওনার অফিসে কিসের জরুরি কাম আছে, আইতে আইতে রাইত হইব। আমাগরে কইছে আপনি যাতে অপেক্ষা না করেন ভাইজানের জন্য। খাই লই ঘুমাইতে কই গেছে। অনু আচ্ছা। তুমি খাবার নাও আমি আসছি। তোমরা খেয়েছ? টুনি না। অনু তোমাদের জন্য ও খাবার নাও একসাথে খেয়ে নিও। টুনি আচ্ছা। দুপুরের খাওয়া শেষ করে অনু কতক্ষণ হাঁটাহাঁটি করল। তারপর টুনিকে ডাকে বলল অনু টুনি, এই বাড়িটা আমার দেখা হয়নি ভালো করে। চল আমি পুরো বাড়িটা ভালো করে একবার দেখি। কথা শুনেই টুনির মুখে হাসি যেন কোথায় উড়ে গেল। টুনি বৌমণি আইজকা না, আরেক দিন দেইখেন। অনু কেন? আজকে দেখলে কি সমস্যা? কি হয়েছে? তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? টুনি কই না। অনু তাহলে চল। টুনি অনুকে পুরো বাড়ি ঘুরে দেখাতে থাকল। অনু ও বেশ ভালো লাগছে। অনু দেখল বাসার সামনে বড় বাগান, বাগানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, সাথে একটা বড় শিমুল গাছ। অনু আগে বাগানটা খেয়ালি করেনি। আর করবেই বা কি করে, এই বাড়িতে তো মাত্র দুবারই এসেছিল। অনু বাগানটা তো বেশ সুন্দর। দাঁড়াও আমি একটা ফুল নিয়ে আসি। টুনি না বৌমণি এমন ভুল করো না কখনো। চেঁচিয়ে। অনু কেন? কি হয়েছে? টুনি আসলে ভাইজান ফুল গাছগুলো খুব শখ কইরা গাছগুলা লাগাইছে। কেউ ওনার গাছ থেকে ফুল ছিঁড়লে ওনার খুব রাগ হয়।
অনু ওহহ, আচ্ছা তাই বলো। আমি তো ভেবেছি কি নাকি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ওরা বাসায় ঢুকল। অনু নিজের রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখল আদিত্যর রুমের পর ওর বাবা মার রুম, তারপর আনহার, এরপর আরও একটা রুম আছে। রুমটার সামনে গিয়ে অনু দেখল ওতে তালা দেওয়া। অনু টুনিকে ডাকে বলল, রুমটা কার, এটাতে তালা লাগানো কেন টুনি? টুনির ভয় চোখ মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে টুনি বলল, বৌমনি, এই ঘরখান বেশি মেহমান আসলে খুলি দেয়, নইলে আটকাই রাখে। বড়লোক গো, বড় কারবার বুঝেন না? অনুর উদ্দেশ্যে বলল টুনি। অনু ও আচ্ছা। মাগরিবের আজান শুনে অনু নিজের রুমে গিয়ে অজু করে নিল, তারপর নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে অনু বারান্দায় গিয়ে দাঁড়াল। অনু দেখল বারান্দায় অনেকগুলো শিমুল ফুল পড়ে আছে। অনু খেয়াল করল বাগানের বড় শিমুল গাছের একটা ডাল বারান্দার দিকে ঝুঁকে আছে। কিন্তু একটু আগেই তো পাখি রুমটা পরিষ্কার করে গেল, আর এখন তো কোনো বাতাসও হয়নি, তাহলে ফুলগুলো পড়ল কিভাবে? মনে মনে বলল অনু। অনু ভাবল, এই আর এমন কি, এমনি এমনি ফুল পড়তেই পারে। তারপর ও অনুর কেমন যেন ভয় করতে লাগল, ভয় একেবারে ঘেমে গেছে অনু। তাড়াতাড়ি করে বারান্দা থেকে রুমে চলে আসলো সে। অনু মঞ্জিল নিয়ে পড়ল, কারণ সে জানে মঞ্জিলে আছে কুরআন শরীফের বিশেষ ৩৩ আয়াত, যা পড়লে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। অনুর কিছুটা ভয় কাটল, তবে পুরোপুরিভাবে ভয় দূর হয়নি ওর। কেমন জানি ভয় লাগছেই। ওর মনে হচ্ছে বারান্দা থেকে ওকে কেউ যেন দেখছে। অনু এশার নামাজ পড়ে নিচে নামল। দেখল সবাই ঘুমিয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে অনু দেখল রাত 10:37। পুরো বাড়ি নিস্তব্ধ, অনু ছাড়া কেউই জেগে নেই। আদি তো এখন ফিরেইনি। দূর দূর থেকে মাঝে মাঝে শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। অনু ভয় ক্রমশ বাড়তেই থাকল। কি করবে অনু বুঝতে পারছে না। খুব পিপাসা পাচ্ছে ওর। অনু ফিল করছে কেউ তার আশেপাশে হাঁটছে, শুধু দেখতে পারছে না। একা আছি তাই কি এমন লাগছে আমার? না না, মোটেই না। গ্রামে কতদিন মা আমাকে একলা ঘরে রেখে নানুর বাড়ি চলে যেতেন। কত সময় তো রাতে ফিরতেনও না, বাবা ও দোকানে থেকে যেত। আমি তো প্রায় রাতেই একলা ঘুমোতাম, রাত জেগে কত বই পড়তাম। কই, তখন তো এমন ভয় করত না। কাল সন্ধ্যায় থেকে সকাল পর্যন্ত ঠিক এভাবেই ভয় করেছে, আজ আরও বেশি। তাহলে কি এই বাসায় কোনো সমস্যা আছে? নিজেকেই নিজে প্রশ্ন করে যাচ্ছে অনু। আচ্ছা, ওই রুমটাতে কোনো সমস্যা নয় তো? বাইরে থেকে দেখতে তো রুমটা পুরো ওনার, আদিত্যর রুমের মতো লেগেছে। কিন্তু টুনি বলল, ওটা গেস্ট রুম। আসলেই কি তাই? এখনই ঠিক সময় রুমটাতে কি আছে দেখার। আর সব রুমের তালার চাবির বাক্সটা তো ওনার আলমারিতেই আছে। অনু ঘড়িতে দেখল রাত 11:05। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। সে নিজের রুমের দিকে গেল। আলমারি থেকে চাবির বাক্সটা নিয়ে ওই রুমের সামনে গেল। অনেকগুলো চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করছে অনু, কিন্তু কোনো চাবিই ঢুকছে না তালাটাতে। ঈশ্বস, এত বড় তালা কেউ লাগায় নাকি দরজায়? দরজার সামনে মনে হচ্ছে তাবিজ লাগানো। কিন্তু তাবিজ কেন দিয়েছে আবার? নিজে নিজে কথাগুলো বলল অনু। দেখি এটা দিয়ে হয় কি না। চাবিটা তালাতে দিতেই তালা খুলে গেল। চাবিটা দিতেই তালা খুলে গেল। অনু মাত্র দরজা কড়াটা খুলেছে তখনই কলিং বেল বেজে উঠে। অনু তাড়াতাড়ি করে তালাসহ চাবির বাক্সটাকে আলমারিতে রেখে আসে। অনু আর খেয়াল করেনি যে দরজায় তালা দেওয়া হলো না আর কড়াটাও খোলা। তারপর নিচে গিয়ে দরজা খুলে দেয়। আদিত্য এসেছে, তুমি এখনো ঘুমাওনি? অনুর উদ্দেশ্যে বলল আদি।
অনু না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আদিত্য আচ্ছা, নিশ্চয়ই খাওনি? টেবিলে খাবার নাও, আমি আসছি। অনু শুয়ে আছে খাটে। আদিত্য সোফায় বসে বসে কি যেন ভাবছে। অনু এসে আদির কাঁধে মাথা রাখল। আদিত্য, তুমি ঠিক আছো? অনু, কেন? আমাকে কোনো দিক থেকে ঠিক লাগছে না বলুন। মাথা উঠিয়ে আদিত্য, না, এমনি। অনু, সারাদিন তো বাইরে থাকেন, এখন একটু পেয়েছি আপনাকে, তাও আপনার ভালো লাগছে না? আদিত্য, না, তা বলছি না। অনু, আচ্ছা, আপনি এশার নামাজ পড়েছেন? আদিত্য, না, আসলে টাইমই পাই না, আর খুব ক্লান্ত থাকি তো, তাই কোনো নামাজই পড়া হয় না। অনু, কি হহ, আপনি নামাজ পড়েন না? ছি ছি ছি, অফিসের কাজ তো সারাদিন রাত করলেও ক্লান্ত হন না, আর যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে একটু ডাকার সময় নেই? অথচ দিন রাত তার দেওয়া নিয়ামত ভোগ করছেন, তার শকর করার সময় নেই? আমরা আসলে খুব স্বার্থপর। আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করি, তারই দুনিয়াতে থাকি, কিন্তু তাকেই ডাকার সময় পাই না। অন্যের কাজ করার সময় আমাদের কোনো ক্লান্তি লাগে না। আদিত্য কিছুক্ষণ চুপ থাকল আর মনে মনে ভাবল, অনু তো ঠিকই বলেছে। আচ্ছা, কাল থেকে সব নামাজ পড়ব, বলল আদি। অনু, পিঙ্কি প্রমিজ? আদিত্য, সেটা আবার কি? আচ্ছা, যাই হোক, একদম পাক্কা প্রমিজ। অনু আদির গালে একটা উম্মইয়া দিয়ে বলল, এখন থেকে দেখবেন আপনার মন একদম ভালো থাকবে। আদির কাছে অনু এই বাচ্চামিগুলো খুব ভালো লাগছে। সে অনু মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। অনু, আচ্ছা চলেন, অনেক রাত হয়েছে, ঘুমব। অনু আদির বুকের উপর ঘুমিয়ে গেল। খচখচ শব্দ শুনে অনুর ঘুম ভেঙে গেল। অনু দেখল আদির বুকের উপর সে ঘুমিয়ে আছে। সে ফোন হাতে নিয়ে দেখল রাত 2টা বাজে। উনি তো এখানেই আছে, তাহলে স্টাডি রুম থেকে কিসের শব্দ আসছে? মনে মনে বলল অনু। শব্দটা যেন আরো বেড়ে যাচ্ছে। অনু উঠে স্টাডি রুম গিয়ে দেখল আদি যে চেয়ারে বসে বসে বই পড়ছে আর সিগারেট খাচ্ছে। আদি, তুমি এখনো জেগে আছো অনু? কিছু লাগবে? অনুর ভয়ে গলাটা যেন শুকিয়ে গেছে। আর 1 মিনিটও দেরি না করে নিজের রুমে এসে শুয়ে পড়ল অনু। উফ, এত রাতে কোথায় গেছিলে? ঘুমিয়ে পড়, ঘুম ঘুম কণ্ঠে বলল আদি। অনু অনবরত ঘামছে। কি দেখেছেও? আর কি ভাবেই বা সম্ভব এটা? নিজেকে নিজে প্রশ্ন করল অনু। ভাবতে ভাবতে ফজরের আজান হয়ে গেছে। সারারাত ঘুম হয়নি অনুর। সেই উঠে ফজর নামাজ আদায় করে নিল। সে ভাবছে, আদিকে তো কখনো সিগারেট খেতে দেখিনি, তাহলে কাল রাতে কেন? অনু আদিকে জাগিয়ে দিল। আদি উঠে নামাজ পড়ে নিল। আদি অফিসে চলে গেছে। অনু রান্নাঘরে বসে বসে ভাবছে রাতের কথাগুলো। অনু, আচ্ছা টুনি, তোমাদের আগের বৌমনি কিভাবে মারা গেছে? পাখি হেতেন নাকি 2 জন মানুষ দেখত? টুনি, পাখি চুপ অফ কইরবি? না বৌমনি, আপনি পাখির কথায় কান দিয়েন না। আসলে আগের বৌমনির মাতাত্কিয়ের রোগ ছিল, আবল তাবল কথা কইত। হেই রোগেই হেতেন মরি গেছিল। অনু বেশ বুঝতে পেরেছে পাখিই ঠিক বলেছে। আর টুনি সব জানে, কিন্তু অনু কাছে লুকাচ্ছে ব্যাপারটা। ওই রুমটাতেই আছে আমার সব প্রশ্নের উত্তর, মনে মনে বলল অনু। অনু, আমি আসছি, তোমরা কাজ করো। অনু যাওয়ার পর টুনি পাখিকে এক ধমক দিয়ে বলল, খালাম্মা, খালু কি কই গেছে তোর মনে নাই? পাখি, ভুল হই গেছে বুবু। অনু ওই রুমের দিকে পা বাড়াল। দেখল দরজাটা সামান্য খোলা, কেউ যেন রুমটাতে ঢুকেছে। সে রুমে ঢুকে লাইট অন করল। তারপর রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিল। অনু যা দেখল,
ওর তো ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এত আদি। অনু রুমে ঢুকে দেখল এত আদির কার্বন কপি। দেওয়ালে বড় করে আদিত্যের ছবি লাগানো, ঠিক আদির রুমে যেমন ছবি লাগানো। অনু দেখল সব আদির রুমের মতো করে সাজানো এই রুমটাতেও। এই রুমের বারান্দাতেও একটা শিমুল গাছ আছে। পুরো বারান্দায় শিমুল ফুল ছিটিয়ে আছে, শিমুল ফুলের ঘ্রাণে সব সুভাষিত হয়ে আছে। কি সুন্দর করে গোছানো সবকিছু, মনে হচ্ছে এই রুমে কেউ থাকে। অনু আলমারি খুলে দেখল সব আদির জামাজুতোর মতো জামাজুতো সাজানো। কিন্তু কার এসব? মনে মনে ভাবছে অনু। অনু আজ লাল মসলিনের শাড়ি পরেছে, সাথে লাল পিঠ কাটা ব্লাউজ, গলায় লাভ লোকেট, কানে দুল, হাতে একটা ব্রেসলেট। অসাধারণ লাগছে অনুকে। অনু রিডিং টেবিলে বসে আছে। হঠাৎ ওর চুলগুলো আপনা আপনি উড়তে শুরু করেছে, আবার সরেও যাচ্ছে। অনু মনে হচ্ছে বারান্দার চেয়ারে বসে তাকে কেউ দেখছে। ভয় পেলে চলবে না, আমাকে আসল রহস্য খুঁজে বের করতেই হবে। মনে মনে কথাটা বলে আয়াতুল কুরসি পড়ে নেয় অনু। কারণ আয়াতুল কুরসি কুরআন শরীফের সর্ববৃহৎ আয়াত। এই আয়াতের জজিলতের কথা অনেক হাদিসে পড়েছে অনু। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। অনু এবার ফিল করছে ওর পাশে কেউ দাঁড়িয়ে আছে, শুধু চোখের আড়াল করে আছে। সে রিডিং টেবিলের ক্যাবিনেট খুলে একটা ডায়েরি দেখতে পেল, সাথে একটা ছবির অ্যালবাম। অনু ডায়েরিটা খুলতেই চমকে ওঠে। তারপর এক এক করে সবগুলো পাতা উল্টে উল্টে পড়তে থাকে আর অবাক হয়ে যায়। ডায়েরির শেষ পাতা উল্টাতেই অনু একটা মেয়ের ছবি দেখে। ছবিটাতে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। ডায়েরি পড়া শেষ করেই অ্যালবামটা খুলে অনু। অ্যালবামের সব ছবি দেখে অনুর আর বুঝতে বাকি থাকে না আসল রহস্যটা কি। তবে এখনও অনেক কিছু জানার আছে অনুর। আর এই সব কিছু বলতে পাবরে একমাত্র টুনি। মনে মনে ভাবছে অনু। অনু সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে খাটটা ঝেড়ে এসি অফ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অনু দেখে ওর পায়ের আছে আচমকা কতগুলো তাজা শিউলি ফুল এসে পড়ে আছে। অনু তো অবাক, এগুলো এখানে এলো কিভাবে? জোরেই কথাটা বলে অনু। ফুলগুলো উঠানোর জন্য নিচে ঝুঁকে বসে অনু। ওর ছোট ছোট চুলগুলো বারবার সামনে এসে পড়ছে দেখে চুল সব একসাথে করে খোপা করতে ওর খোপা খুলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই ওর খোপা খুলে দিচ্ছে। অনু বিরক্ত হয়ে ফুলগুলো না তুলেই বেরিয়ে যায়। অনু নিচে নেমে আসে। পাখি, আরে বৌমনি, আপনি কই আছিলেন? অনু টুনিকে ডাকে আনো তো। পাখি আইচ্ছা। টুনি দাঁড়িয়ে আছে অনুর সামনে। আমারে কেন ডাকছে বৌমনি? বলল টুনি। অনু, অভিক ভাইয়ার কি হয়েছিল টুনি? উনি এখন কোথায়? টুন অবাক ও ভয়ের চোখে তাকিয়ে আছে অনুর দিকে। কে কইছে এসব আপনেরে বৌমনি? বলল টুনি তুতলিয়ে। অনু, আমি জানি। আমি ওই রুম থেকেই এসেছি মাত্র। আমার থেকে তোমরা কেন লুকাচ্ছ এসব আমি বুঝতে পারছি না। টুনি, কারণ আগের বৌমনি সব জানত। আর হেতেনও হেই ঘরে যাইত। আর একদিন হেই ঘরেই মরি গেছিল। অনু, মানে হহ? টুনি, অভিক ভাইজান মরি গেছে 6 মাস আগে। অনু অবাক হয়ে তাকিয়ে আছে। টুনি, অভিক ভাইজান মারার পর থেইকাই আদিত্য ভাইজান পাগলের মতো ওই গেছিল। কারণ অভিক ভাইজান ও আদিত্য ভাইজান ছিল যমজ ভাই। ছোট থেইকাই দুজন একসাথে থাইকত, একই রকমের জিনিস ব্যবহার করত হেরা। আদিত্য ভাইজান ও আগে মেল্লা হাসি খুশি ছিল, চঞ্চল মনের মানুষ ছিল, 2 ভাই। এই বাগানের শিমুল গাছের নিচে সবসময় 2 জনে খেলত, কথা কইত, বইয়া থাকত। হেগো বাইরের কোনো বন্ধু ছিল না। হেরা দুজনই দুজনের বন্ধু ছিল। অভিক ভাইজান মরি যাইবার পর
খালাম্মা খালু দেখল আদি ভাইজানের অবস্থা ভালো না। 1 মাস পার হয়ে গেছিল, তাও ঠিক হয় নাই আদি ভাইজান। সারাদিন অভিক ভাইজানের ঘরে যাই বইয়া থাকত আর কান্ত। হেরলাই খালাম্মা খালু রিহা বৌমনি আদি ভাইজানের বউ কইরা আনে। মোটামুটি ঠিক হইছিল আদি ভাইজান বিয়ার পর, কিন্তু তখন অভিক ভাইজানের ঘর খোলা থাকত। আর রিহা বৌমনি নাকি অভিক ভাইজান রে দেখছিল অনেকবার। একদিন আদি ভাইজান রে খুঁজত গেছিল ওই ঘরে, আর হেই দিনই দুর্ঘটনা খান ঘটে। বিয়ার 2 মাসের মাথায় রিহা বৌমনি মারা যায়। হেই দিন থেইকা অভিক ভাইজানের ঘরে তালা লাগি রাখে। আর আইজ আপনি দরজা খুলছেন হেই ঘরের। বৌমনি আবার কোনো বিপদ আইতে চলছে, আমার মেল্লা ভয় করের। অনু অভিক ভাইয়া কিভাবে মারা গেছিল? টুনি রোড অ্যাক্সিডেন্টে, হেতেন লাশও আমারা পাই নাই। আর হেল্লাই সবাই কয় হেতেন ভূত হই গেছে। অনু উঠে চলে গেল নিজের রুমে। কি চায় অভিক ভাইয়া? মারা যাতার পরও আবার কেন ফিরে এসেছে? ওই রুমটাতে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। মনে মনে কথাটা বলে অনু ওই রুমের দিকে গেল। অনু দরজা খুলে দেখল রুমটা অন্ধকার হয়ে আছে। কিন্তু আমি তো লাইট জ্বালিয়ে গেছিলাম। অফ করল কে? মনে মনে বলল অনু। রুমে ঢুকে অনু লাইট দিবে মাত্র অনুর চিৎকার শুনে পাখি ও টুনি দৌড়ে উপরে গিয়ে দেখল। অনু চিৎকার শুনে টুনি ও পাখি এসে দেখল পুরো রুম অন্ধকার হয়ে আছে। টুনি বৌমনি আপনার কি হইছে? অনু লাইট অন করে বলল, উফ আর বলো না, একটা তেলাপোকা আমার পায়ের উপর দিয়ে চলে গেছে। টুনি আপনি কি জোরে চিল্লাইছেন? আমি তো খুব ডরাই গেছি। অনু ভয়ের কি আছে? আমার কি হবে বলো? এত ভয় পেও না, যাও আমি ঠিক আছি। টুনি ও পাখি নিচে চলে গেল। অনু আলমারি খুলে খুঁজতে থাকল কোনো ক্লু পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পরও অনু কিছুই পেল না। মন খারাপ করে বসে আছে অনু। কি করবে বুঝতে পারছে না সে। খাটের পাশে ড্রায়ার খুলে অনু দেখল একটা সিগারেটের প্যাকেট। ও তার মানে অভিক ভাইয়া স্মোকিং করত? কাল রাতে তাহলে উনি অভিক ভাইয়াই ছিল? মনে মনে ভাবছে অনু। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, এখনো আদি আসেনি। অনু নামাজ পড়ে জায়নামাজে বসে বসে ভাবছে কিভাবে অভিককে সরানো যায়। এভাবে তো অভিক সবাইকে শেষ করে দিবে। আর কি চায় অভিক? আগে সেটাই জানতে হবে, তাহলেই ওকে থামানো যাবে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল টুনি। আদিত্য অফিস থেকে এসেছে। সোফায় বসে আছে আদি। হঠাৎ আদির চোখ গেল উপরে, সে দেখল অভিকের রুমের দরজাটা খোলা। আদি কাউকে কিছু না বলে অভিকের রুমে চলে গেল। অনেক দিন পর এই রুমে আসা, কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমে। ভাবতেই আদির চোখে পানি চলে এলো। আদি বারান্দায় গিয়ে দাঁড়াল। হঠাৎ করে আদি কেমন জানি অস্বস্তি ফিল করতে থাকল। অনু নিচে এসে বলল, বেলের শব্দ শুনতে পেয়েছি। কে এসেছে টুনি? টুনি কিচেন থেকে বলে উঠল, ভাইজান আইছে বৌমনি। অনু বুঝতে পারল আদি কোথায় আছে। আদিকে গিয়ে দেখতে হবে, না হয় উনি আগের মতো ভেঙে পড়বে। অনু অভিকের রুমে গিয়ে দেখে আদি বারান্দায় দাঁড়িয়ে আছে। অনু আপনি সিগারেট খাচ্ছেন? অভিক ভাইয়ার জন্য মন খারাপ করে এসব করছেন? আপনাকে এভাবে দেখে অভিক ভাইয়ার কি ভালো লাগছে বলুন? আপনি আর কখনো সিগারেট খাবেন না। আমি একদম পছন্দ করি না এটা। আদিত্য এই ফেলে দিয়েছি, আর কখনো খাবো না, পিঙ্কি প্রমিজ। আদিকে এমন হাসতে দেখে খুব ভালো লাগছে অনুর। বিয়ের পর থেকে এই প্রথম হাসতে দেখছে আদিকে। হাসলে ছেলেদের এত ভালো লাগে জানা ছিল না অনুর। কিন্তু অনু খুব অবাক হচ্ছে, কি ভেবে আদি এত খুশি। আদিত্য কি ভাবছ প্রিয়তি? আদির মুখে প্রিয়তি শুনে অনুর ভালোই লেগেছে।
অনু না, দেখছি আপনাকে। এভাবে সব সময় হাসি খুশি থাকলেই তো পারেন। অমন মন খারাপ করে থাকেন কেন? আদিত্য, আমাকে কি দেখছ? আমি তো তোমাকে দেখছি। ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমায়। তুমি যে এতটা সুন্দরী আমার জানাই ছিল না। অনু নিচের দিকে তাকিয়ে আছে। আদির কথাগুলো আজ অন্যরকম লাগছে অনুর কাছে। আদি অনুর দিকে এগোচ্ছে আর অনু পিছাচ্ছে। অনুর কেমন জানি ভয় ভয় করছে। অনু দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। আদি ওর খুব কাছে চলে এসেছে। আদির নিঃশ্বাস এসে পড়ছে অনুর মুখে। অনু চোখ বন্ধ করে ফেলেছে। আদি ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 10 মিনিট পর টুনি ডাকে ঘোর কাটে অনুর। আদিকে সরিয়ে সে নিচে নেমে এলো। কেন ডেকেছিলে আমায়? টুনির উদ্দেশ্যে বলল অনু। টুনি, খাওনা ওই গেছে বৌমণি। অনু টেবিলে খাবার সাজিয়ে নিল। আদিত্য নিচে নেমে এলো। অনু দেখল আদি ওর দিকে কেমনভাবে তাকিয়ে আছে। টুনি আদির দিকে তাকিয়ে চমকে গেল। টুনি, বৌমণি, আমরা শুইতাম? আমনে গো, কি কিছু লাগবো আর? অনু, না, যাও। অনু দেখল টুনি ভয় ভয় আছে। সে পাখিকে নিয়ে এক প্রকার দৌড়েই নিজেদের রুমে গিয়ে দরজা আটকে দিল। অনু ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে আজ। খাওয়া শেষ করে আদি রুমে চলে গেল। অনু সব গুছিয়ে রুমের দিকে পা বাড়াল। অনু রুমে ঢুকে দেখল ডিম লাইট জ্বলছে। সে ভাবল আদি হয়তো ঘুমিয়ে গেছে। তাই আর লাইট না দিয়ে মাথা আঁচড়াতে নিল অনু। কারো স্পর্শ পেল অনু। সে ঠিক বুঝতে পেরেছে। পিছন থেকে আদি ওর কোমর চেপে ধরে ওর ঘাড়ে মুখ গুজে দিয়েছে। অনু, কি করছেন? আমার ভালো লাগছে না। আদিত্য, কেন আমাকে তুমি ভালোবাসো না? অনু, তা না, আসলে। আদিত্য, কি আসলে? হস। কোনো কথা না, আজ শুধু তুমি আর আমি। অনুর মুখ চেপে ধরে আদি অনুকে কোলে করে খাটে নিয়ে গেল। নিজের ভরটা অনুর উপর দিল। আদি ক্লান্ত হয়ে শুয়ে আছে। অনু উঠে গোসল করতে গেল। গোসল করে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আর ভাবছে, উনি আজ এমনটা কেন করল আমার সাথে? করতেই পারে, ওনার অধিকার আছে আমার উপর। কিন্তু এভাবে? আয়নার দিকে চোখ পড়তেই অনু দেখল আদি ওর পিছনে দাঁড়িয়ে আছে। অনু পিছন ফিরে দেখল আদিত্য খাটে ঘুমিয়ে আছে। তাহলে আমার পিছনে কে ছিল? মনে মনে ভাবছে অনু। সকালে ঘুম থেকে উঠে আদির মাথাটা কেমন ভার ভার লাগছে। দেখল অনু পাশে নেই। নিজেকে এভাবে দেখে অবাক হয়ে গেছে আদি। কাল রাতে কি করেছে ও? অফিস থেকে এসে অভির রুমে গেছিল, এরপর আর কিচ্ছু মনে পড়ছে না আদির। আদি আজ অফিসে গেল না। এদিকে অনু একজন বড় হুজুরের কাছে কল দিল। কিভাবে অভি থামানো যায়, এর কোনো উপায় যদি হুজুর বের করতে পারে। হুজুরের সাথে কথা বলে অনু পিছন ফিরে দেখল আদি দাঁড়িয়ে আছে। কিন্তু অনুর ঠিক মনে আছে সে দরজাটা লক করে এসেছিল। তাহলে আদি ভেতরে কি করে এলো? আদিত্য দাঁত কাটতে কাটতে বলল, এমনটা কখনো আদিকে করতে দেখেছ? অনু ভাবল, ঠিকই তো, আদিকে তো সে কখনো দাঁত কাটতে দেখেনি। কিন্তু কাল সন্ধ্যা থেকে এমনটা করছিল আদি। আদিত্য বলল, আমি অভিক। অনু ভয়ার্ত চোখে তাকিয়ে আছে অভিকের দিকে। অভিক, ভয় পেও না প্রিয়তি, তোমার আর আমার কলিজা ভাই আদির আমি কোনো ক্ষতি করব না। তুমি আমাকে তাড়ানোর জন্য হুজুরের থেকে উপায় খুঁজছিলে না? যদি দ্বিতীয়বার এমন কিছু করার চেষ্টা করো তবে আদিকে আমি সাথে নিয়েই যাব। অনু, কি চান আপনি? ভয়ার্ত কণ্ঠে। অভিক, জানতে চাও? তাহলে শুন। অভিক, শুন তাহলে। আমার অ্যাক্সিডেন্টের পর আদি প্রায় পাগলের মতো হয়ে গেছিল। আর আমার লাশ খুঁজে পাওয়া যায়নি। তাই জানাজাও পড়াতে পারেনি বলে আমি আজ এইভাবে আছি।
এরপর আদির কষ্ট দেখে আমি ভেবেছিল ওকে আমি আমার সাথে নিয়ে আসব। ও আমার সাথে ভালো থাকবে। আমি জানি ও আমায় ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু এরই মাঝে রিহা ও আদির বিয়ে হয়। সবাই ভাবে আদি ঠিক হয়ে গেছে, কিন্তু না, আদি মোটেও ঠিক হয়নি তখনও। রাতের গভীরে ওর কান্নাগুলো শুধু আমি আর পশু পাখি ছাড়া কেউ দেখত না। তাই আমি ভেবেছিলাম ওর সামনে আসব, ওর সাথে কথা বলল। কিন্তু রিহা মেয়েটা ওকে 1 মিনিটও একলা থাকতে দিত না। সারাক্ষণ ওর আগে পিছে থাকত। অনু, তাই বলে আপনি রিহাকে মেরে ফেললেন? অভিকহ, আমি রিহাকে মারিনি, ও নিজেই মরে গেছে ভয়ের চটে। সেদিন আমার রুমে সে আমার ভয়ঙ্কর রূপ দেখেছিল, আর সেদিনই ও মরে গেছে। আমি শুধু ওকে ভয় দেখিয়ে তাড়াতে চেয়েছিল এই বাড়ি থেকে। অনু, তাহলে এখন আপনি কি চান? আমাকে ও তাড়াতে চান নাকি মারতে চান? অভিক অনু একদম কাছে চলে এসে বলল, অনু, তোমাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। অভিক অনুকে ছুঁয়ে বলল, এই যে দেখছো, আমাকে তোমাকে ছুঁতে পেরেছি কারণ আমি আদির শরীরে আছি। আমার নিজের কোনো শরীর নেই, তাই কাউকে ছুঁতে হলে আমাকে আদির মাঝে আসতে হবে। কাল রাত থেকে আমি আদির ভেতরই আছি, আর আমি ভেবে নিয়েছি আমি এভাবেই থাকব, তোমার সাথে, আদির সাথে। কথা বলেই অভিক অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনু ছোটার আপ্রাণ চেষ্টা করেও পারল না। 20 মিনিট পর অভি অনুকে ছাড়ল। অভি, এত ছোটাছুটি করছো কেন? আমি আদিত্য আর আমি অভিক। আর একটা কথা মনে রেখো কলিজা, যদি কোনোভাবে তুমি আমাকে তাড়ানোর ফন্দি আটো, তাহলে তুমি আদিকেও হারাবে। অনু নিচে চলে গেল। সে বসে বসে ভাবছে এভাবে তো চলে না। যে করেই হোক অভিক ভাইয়াকে নিজের আসল জায়গায় পৌঁছাতেই হবে। টুনি বৌমনি আন্নেরে একখান কথা কনের ছিল, আন্নে বিশ্বাস করবেন নি তা জানি না, তবে আমার মন কইতাছে এটা হাসাই ঘটের। অনু, কি বলবে বল? টুনি, আসলে বৌমনি, কাইল রাইতেরোতে দেখছি যে আদি ভাইজান দাঁতে দাঁত কাটতেছে। কিন্তু এই কামখান তো ছোট থেইকাই অভি ভাইজান করত, আর হেমনেই আদি ও অভি ভাইজান রে চিনন যাইত। আমার মন কইতেছে এতেন আদি ভাইজান না, অভি ভাইজানের ভূত। অনু মনে মনে বলল, তুমি ঠিকই ধরেছ টুনি। আদির ভেতর এখন অভি ভাইয়ার ছায়া আছে, আর তাই আদি সব কাজই অভি ভাইয়ার মতো করছে। কিন্তু আর নয়, খুব তাড়াতাড়ি এই খেলা শেষ হবে। টুনি, কি ভাবেনের বৌমনি? অনু, কিছু না, তুমি যা ভাবছ তা তোমার মনের ভুল টুনি। এমন কিছুই না, আদি ঠিক আছে। টুনিকে তো একটা বুঝিয়ে দিল কিন্তু আমি কি করব এখন? মনে মনে বলল অনু। অনু নিজের রুমে গিয়ে দেখল আদি রুমে নেই। উকি দিয়ে দেখল সে অভিকের রুমে আছে। এটাই সুযোগ, যা করার এখনই করতে হবে বলেই অনু নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। তারপর হুজুরের নাম্বারে একটা মেসেজ পাঠালো। মেসেজটা দিয়ে অনু পিছন ফিরে দেখল। অনু পিছন ফিরে দেখল আদি রুমে ঢুকছে মাত্র। যাক, বাঁচা গেল, মনে মনে বলল অনু। আদিত্য, তোমাকে এত ভালো লাগে কেন আমার? বলতে পারো, কি আছে তোমার মাঝে? অনু, আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নই। তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়। আদিত্য, তুমি তো দেখছি বেশ ভালোই গান করতে পারো, আমাকে একটা গান শোনাও তো। অনু প্রথম রাজি না হলেও আদির জোড়াজড়িতে গান গাইল। তোমার ইচ্ছেগুলোও তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জোরসড়। তোমার ইচ্ছেগুলো তোমার আবেগ মাখা খাম খেয়ালি হাঁটছে আমার পিছু। আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছ।
তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরও। আদিত্য, সত্যিই তুমি সর্বগুণ সম্পন্না। অনু, আচ্ছা, অনেক হয়েছে, অফিসে কে যাবে শুনি? সকালেও যাননি। আদিত্য, যাব। আপনি অফিসে গেলেই আমার সুযোগ, যা করার আজই করতে হবে, মনে মনে বলল অনু। আদিত্য অফিসে চলে গেল। এদিকে অনু হুজুরদের বলে দিয়েছে ওখান থেকেই দোয়া দুরুদ করতে। আর হুজুর ঠিক যেভাবে বলে দিয়েছে, অনু মঞ্জিল পড়ে পানি ও সরিষা ফুঁক দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিয়েছে। আর কাগজে কাগজে মঞ্জিল লিখে তাবিজ আকারে পুরো বাড়িতে বেঁধে দেওয়া হয়েছে। আর সবার হাতে একটা একটা করে বাঁধিয়ে দিয়েছে। শিমুল গাছটাও কাটিয়ে ফেলেছে অনু। সে আগেই সব ব্যবস্থা করে রেখেছিল, শুধু আদি ঘর থেকে বের হওয়ার অপেক্ষায় ছিল। সব কাজ হয়ে গেছে, এখন অভিক নিজের জায়গায় যেতে বাধ্য। অভিকের কেমন জানি কষ্ট অনুভব হতে থাকল। সে আর আদির মাঝে থাকতে পারল না। আদি বাসায় ফিরার সাথে সাথে অনু আদিকে একটা আংটি পরিয়ে দিল। অনু, এটা আপনার জন্য অনেক শখ করে নিয়েছি, যদি কখনো খুলেন এটা তাহলে মনে করব আমাকে ভালোবাসেন না, কারণ এটার দ্বারা আল্লাহ আপনাকে রক্ষা করবে, মনে মনে বলল অনু। আদিত্য, ওকে, এটা তোমার ভালোবাসার স্মৃতি, তাই এটা কখনো আমার থেকে আলাদা হবে না। অভিক চাইলেও আর এই বাড়ির আশেপাশে আসতে পারে না। আর আদিত্য এখন হাসি খুশি থাকে। সে অনুকে ভালোবেসে ফেলেছে। অনু খুব শান্তিতে আছে, সে এ বাড়িকে আর ওর আদিত্যকে বাঁচাতে পেরেছে। সমাপ্ত।